ঐতিহাসিক ৭ মার্চে জাতির জনকের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা। বিকেলে বক্তব্য রাখবেন সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায়। রেসকোর্সে বঙ্গবন্ধুর ভাষণ ছিল বাঙালি জাতির প্রতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার দিক নির্দেশনা। ক্ষণজন্ম পুরুষ না হলে, ঐতিহাসিক বোধ খুব গভীর না হলে এমন একটি ভাষণ দেয়া যায় যার প্রতিটি লাইনই গুরুত্বপূর্ণ। সেদিন মনে হয়েছিল সেই ভাষণটি বাঙালিকে যোদ্ধা জাতিতে পরিণত করেছিল। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি ওয়াহিদা স্বপ্না। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন প্রক্রিয়ায় গ্রাহকের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে শঙ্কা। সরকার বলছে এটি পরিকল্পিত অপপ্রচার। রাজধানীর মিরপুরে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুতে এলাকাবাসীর থানা অবরোধ। নির্যাতনের পর হত্যার অভিযোগ মায়ের। মাদারীপুরে ৩টি স্বর্ণের দোকানসহ ৫টি দোকানের ডাকাতির ঘটনায় গুলিবিদ্ধ একজনের মৃত্যু। ব্যাপক লুটপাটের অভিযোগ। রাজধানীর উত্তরায় জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান। গুড়িয়ে দেয়া হয়েছে কয়েকশো অবৈধ স্থাপনা। এবং ওয়ার্ল্ড টি-20তে অংশ নিতে ভারতে টাইগাররা। বাছাই পর্বে ৯ মার্চ প্রতিপক্ষ নেদারল্যান্ডস। মূল পর্বে খেলাই প্রাথমিক লক্ষ্য বললেন মাশরাফি। শুরুতেই উত্তাল মার্চের খবর। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রী পরিষদের সদস্য ও দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টি করে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া নিজেকে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে প্রমাণ করেছেন। ৭১-এর আজকের দিনেই এসেছিল স্বাধীনতার ডাক। হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভাঙতে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছিল জাতির জনকের নির্দেশে। ঐতিহাসিক এই দিনটিতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হলো স্বাধীনতার স্থপতিকে। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা জানানোর পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এ সময় প্রতিক্রিয়া জানাতে গিয়ে দলের সিনিয়র নেতা তোফায়েল আহমেদ দিবসটির তাৎপর্য তুলে ধরেন। বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পর নিরস্ত্র বাঙালি ঝাঁপিয়ে পড়ে সশস্ত্র মুক্তিযুদ্ধে, ছিনিয়ে আনে স্বাধীনতা। কে কোথায় দাঁড়িয়ে কি বলল, আমার মতো লোক আমরা পল্টন ময়দানে দাঁড়িয়ে বহুবার স্বাধীনতার ঘোষণা দিয়েছি, কিন্তু আমাদের ঘোষণায় কাজ হয় নাই। যতক্ষণ বাংলার প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু ঘোষণা না করেছেন ততক্ষণ পর্যন্ত মুক্তিযুদ্ধ শুরু হয় নাই। তিনি এমন একটি বক্তৃতা করেছিলেন যে এই বক্তৃতার মধ্যে দিয়ে আমরা দিক নির্দেশনা পেয়েছিলাম মুক্তিযুদ্ধে আমাদের কি করণীয়। তিনি সমস্ত বাঙালি জাতিকে একই মোহনায় দাঁড় করিয়েছিলেন। তোফায়েল আহমেদ বলেন, যারা এখনো স্বাধীনতার বিরোধিতা করে তারাই বাংলাদেশে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। বেগম খালেদা জিয়া একটা নিষ্পত্তি হওয়া জিনিস, ৩০ লক্ষ শহীদ, সেটাকে তিনি বিতর্ক সৃষ্টি করেছেন। অর্থাৎ বেগম খালেদা জিয়া যখন কথা বলেন তখন মনে হয় যে পাকিস্তানের প্রতিনিধি কথা বলছেন। সুতরাং ৩০ লক্ষ লোক শহীদ হয়েছে, এটা আন্তর্জাতিক স্বীকৃত। তিনি সেটাকে বিতর্ক তিনি শুরু করেছেন। সুতরাং স্বাধীনতার চেতনা, মূল্যবোধকে ধ্বংস করার জন্য বিএনপি জামাত ঐক্যবদ্ধ হয়েছিল এবং জঙ্গি তৎপরতা তারা শুরু করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সাথে, সফলতার সাথে সেটা নির্মূল করতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় নেতাদের শ্রদ্ধা নিবেদন শেষে ধানমন্ডি ৩২-এ পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আছেন আমাদের রিপোর্টার শাহ আলী জয়। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
আপনি জানেন যে ৭ই মার্চ বাঙালির ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন, এবং আপনাকে জানিয়ে রাখি যে আপনি নিশ্চয়ই জানেন যে 1971 সালের আজকের দিনে আজকের এই সোহরাওয়ার্দী উদ্যান তৎকালীন রেসকোর্স মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেদিন থেকেই কিন্তু নিরস্ত্র বাঙালি সশস্ত্র প্রতিরোধের মাধ্যমে ছিনিয়ে আনে স্বাধীনতা, এবং তারপর থেকেই কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে থেকেই কিন্তু এই ৭ই মার্চের এই দিনটিকে বিশেষ তাৎপর্যময় একটি দিন হিসেবে উদযাপন করা হয়ে থাকে, এবং সেই ধারাবাহিকতাতেই কিন্তু আজকে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে আওয়ামী লীগের এই জনসভা। আপনি জানেন যে আজকে দিনব্যাপী আওয়ামী লীগের কর্মসূচি ছিল, এবং সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে আজকের দিবসের কর্মসূচির সূচনা করেন, এবং এই কর্মসূচির ধারাবাহিকতায় আজ বিকেল ৩টায় ঐতিহাসিক এই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে জনসভা, যেখানে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো এই জনসভা উপলক্ষে কিন্তু আওয়ামী লীগের যে সাংগঠনিক কার্যক্রম তা আরো গতিশীল হয়েছে বলে দাবি করছেন আওয়ামী লীগ নেতারা, এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে আজকে সকাল থেকেই কিন্তু দলে দলে মানুষ এসে আওয়ামী লীগ এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এসে উপস্থিত হচ্ছেন এই সোহরাওয়ার্দী উদ্যানে, এবং আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এবং দেশাত্মবোধক গান এবং কবিতার মাধ্যমে নেতাকর্মীদের উজ্জীবিত করা হয়েছে, এবং সেই গান এবং কবিতার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বন্দনা করা হয়েছে। এবং এই মুহূর্তে আপনি আমার পেছনে যে মঞ্চ দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের মহানগর পর্যায়ের নেতারা এবং কেন্দ্রীয় নেতারা ইতোমধ্যেই সে মঞ্চে উপস্থিত হওয়া শুরু হয়েছেন, এবং এই জনসভাকে ঘিরে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান এবং আশেপাশের এলাকায় কিন্তু নজিরবিহীন এক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, এবং আমরা যতদূর জানতে পেরেছি যে ৩টা নাগাদ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জনসভায় এসে উপস্থিত হবেন। তো এখানকার সর্বশেষ খবরাখবর আমার কাছে এই ছিল। স্বপ্না। দর্শক, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিকেলে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শাহ আলী জয়। ৭ মার্চ ১৯৭১ তৎকালীন রেসকোর্স ময়দানে লাখো মানুষের সামনে দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ উদ্বুদ্ধ করেছিল এ জাতিকে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে। গণতন্ত্র, সমতা আর অসাম্প্রদায়িকতাই যে বাঙালির জাতীয় চেতনার সুর হবে তা উঠে আসে এ ভাষণে। যে ভাষণ ২৫শে মার্চ পর্যন্ত ৭ কোটি মানুষকে প্রস্তুত করেছিল স্বাধীনতার সংকল্পে উদ্বুদ্ধ করতে। আরো জানাচ্ছেন শাফি জাহিদ। বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ। ১৯৭১ সালের ১ মার্চ পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খান যখন জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করলেন, তখন হোটেল পূর্বানীতে আওয়ামী লীগ সংসদীয় দলের সংবাদ সম্মেলনে সে অন্যায়ের প্রতিবাদ করতে ৭ই মার্চের জনসভার ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর ১৮ মিনিটের সে ভাষণটি হয়ে গেছে ইতিহাস। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। আকাশমুখী আঙ্গুল আর বজ্রকণ্ঠের ঘোষণা ৭.৫ কোটি বাঙালিকে স্বাধীনতার মন্ত্রে জাগরণের সামিল হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার উদ্দীপনা জুগিয়েছিল। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ছিল একটি অগ্নিশলাকা, যা প্রজ্বলিত করেছিল মুক্তিযুদ্ধের দাবানল, যার সামনে টিকে থাকতে পারেনি শক্তিশালী পাক বাহিনী। বিশিষ্টজনেরা বলছেন ৭ই মার্চের ভাষণ এমনই তাৎপর্যপূর্ণ ছিল যে ওই ভাষণের নির্দেশাবলী অনুসরণ করেই জাগ্রত জনতা ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। আমি তো বিস্মিত হয়ে যাই যে ক্ষণজন্ম পুরুষ না হলে, ঐতিহাসিক বোধ খুব গভীর না হলে এমন একটি ভাষণ দেয়া যায় যার প্রতিটি লাইনই গুরুত্বপূর্ণ। এ ভাষণ যারা দেখার ও শোনার সুযোগ পেয়েছিলেন, সেটা ছিল তাদের জন্য চরম এক সৌভাগ্যের প্রাপ্তি। সেদিন আমার মনে হয়েছিল এই তারিখটি শুধু একটি তারিখ মাত্র নয়, এই দিনটি বাঙালি জাতির জন্য একটি অনন্ত প্রেরণা হিসাবে কাজ করবে। সেদিন মনে হয়েছিল সেই ভাষণটি বাঙালিকে যোদ্ধা জাতিতে পরিণত করেছিল, এবং এই যোদ্ধা জাতি জীবন দান করে ২৬শে মার্চ অর্জন করেছিল স্বাধীনতার অমর দিন।
সে সময় যারা এই ভাষণটি শুনতে পারেননি তাদেরকে এই ভাষণের অন্তর্নিহিত প্রেরণার জায়গাগুলোকে অনুধাবন করার আহ্বান জানান বিশিষ্টজনেরা। বিশ্লেষকরা বলছেন বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের প্রতিটি শব্দ, প্রতিটি লাইন, প্রতিটি নির্দেশ যা পরবর্তী সময়কালে বুকের গভীরে ধারণ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেদিনের যোদ্ধারা। যে ভাষণ পুরো মুক্তিযুদ্ধকালেই উজ্জীবিত করে রেখেছিল বাঙালি জাতিকে। যে ভাষণে এসেছে মহাবিজয়, আমরা পেয়েছি স্বাধীন এক বাংলাদেশ। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। শান্তি আনতে লাইফটাই কিনলাম নতুন সিমটা, কিন্তু সকালে এক করলে সন্ধ্যায় আরেকটা। মেয়াদের চাপ চরম, ফাঁদে ফেলে বোনাসটা। অল্প অল্প ভলিউমে শর্তের গুবলেট, ব্রাউজিং থমকে যায়, ফুরায় ছাতার ইন্টারনেট। নতুন কানেকশন কেউ শান্তি দেয় না, শান্তি শুধু এয়ারটেলে, কোনো প্যারা দেয় না, শান্তি শুধু এয়ারটেলে। কথা আর ইন্টারনেটের বেস্ট অফারের শান্তি শুধুমাত্র এয়ারটেল নতুন প্রিপেইড কানেকশনে। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় শুরু হয় এই বৈঠক। এতে যোগ দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সহ মন্ত্রিসভার সদস্যগণ। দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের ব্রিফ করার কথা রয়েছে। বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধনে আঙুলের ছাপ ব্যবহারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে বইছে আলোচনা সমালোচনার ঝড়। যে প্রক্রিয়ায় নিবন্ধন কাজ সম্পূর্ণ হচ্ছে তাতে গ্রাহকের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন কেউ কেউ। প্রযুক্তিবিদরাও বলছেন তাদের সঙ্গে সহমত পোষণ করেছেন এবং এরূপ শঙ্কার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছে সরকার। বায়োমেট্রিক প্রকল্পের সফলতায় বিচলিত হয়ে স্বার্থান্বেষী একটি মহল অত্যন্ত সুপরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে এটি ভেস্তে দিতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। তারিকুজ্জামান শিমুলের রিপোর্ট। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের জন্য সরকারের বেঁধে দেওয়া সময় শেষ হতে বাকি আর মাত্র 1.5 মাস। স্বল্প এই সময়ের মধ্যে নিজেদের সিম নিবন্ধনে কাস্টমার কেয়ার সহ নির্ধারিত স্থানগুলোতে তাই ভিড় করছেন গ্রাহকরা। অপারেটররা বলছেন গত 16 ডিসেম্বর শুরু হওয়া এই কার্যক্রমের প্রথম দিকে আশানুরূপ সাড়া পাওয়া গেলেও সেই জোয়ারে কিছুটা ভাটা ফেলেছে ফেসবুক সহ সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে শুরু হওয়া আঙুলের ছাপ বিতর্ক। সম্প্রতি আলোচনায় আসা এই বিতর্কে যে প্রক্রিয়া ও যাদের মাধ্যমে এই কাজ সম্পন্ন করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলে কেউ কেউ বলছেন এর মাধ্যমে গ্রাহকের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। আঙুলের ছাপ এত সেন্সিটিভ একটা জিনিস যদি আমি আমার একটা বহুজাতিক কোম্পানির কাছে তো আমি দিতে পারি না। এটার মাধ্যমে যে কোনো মিস ইউজ হবে না, আমার ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত করবে না, সেটা গ্যারান্টি কে দিবে? সরকার যদি এভাবে নিজ দায়িত্বে এটা নিত, কোনো বহুজাতিক কোম্পানির কাছে এটা না যেত, তাহলে এটা আমাদের নিরাপত্তার জন্য শক্তিশালী হতো। তাদের এই শঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছেন না প্রযুক্তিবিদরাও। সবচেয়ে বড় যে কনসার্ন, আপনার পারমিশন ছাড়াই বা আপনার অজ্ঞাতেই আরেকজন আপনাকে ইনপারসনেট করতে পারে। কোথাও লোন নিতে হবে, সে আমার হয়ে নিয়ে ফেলতে পারে। কোথাও কোনো ক্রাইম হলো, ঝামেলায় পড়বো আমি, যার জন্য আমি কিছুই জানি না হয়তো। সরকার এবং বিটিআরসির দায়িত্ব হলো এই ডিভাইসগুলোকে এনশিওর করা যে এগুলো প্রপারলি টেস্ট করা হয়েছে কিনা। তবে গ্রাহকের প্রকৃত পরিচয় শনাক্তে নেয়া আঙুলের এসব ছাপ সংরক্ষণ করা হচ্ছে না বলে জানিয়েছে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন এমটব। তাদের তো আঙুলের ছাপ নেওয়ার পর বলা হচ্ছে না আপনি 2 দিন পরে আসেন, তখনই সেটা ভেরিফাই হচ্ছে। যদি স্টোর করা হতো তাহলে তো বলা হতো 2 দিন পরে আসেন। এদিকে গ্রাহক নিরাপত্তা নিশ্চিত করেই সিম নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়েছে জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলছেন একটি গোষ্ঠী নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সুপরিকল্পিতভাবেই বায়োমেট্রিক পদ্ধতির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটা একটা বায়োনারি ডিজিটাল কোড যেটা ফিজিক্যালি ব্যবহার করা যায় না। সুস্পষ্টভাবে বলতে চাই, যারা এই প্রোপাগান্ডা করছেন তারা অবৈধ ভিআইপির সঙ্গে জড়িত, তারা হুমকিদাতা ও এক নামে 100 সিম তারা ইউজ করে। অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ ছাড়াও বর্তমানে পাকিস্তান ও সৌদি আরবে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করা হচ্ছে। তারিকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ে আরো থাকছে। মুকুলে মুকুলে ভরে গেছে রাজশাহীর আমবাগান। পোকার আক্রমণ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। ঠিক সময়ে কীটনাশক প্রয়োগের পরামর্শ ফল গবেষকদের।
রাজধানীর মিরপুরে এক গৃহকর্মীকে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে দুপুরে মিরপুরের কাফরুল থানা ঘেরাও করে এলাকাবাসী। গৃহকর্মীর মা জানান, মিরপুর ন্যাম ভবন কমপ্লেক্সের একটি বাসায় কাজ করতেন তিনি। শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি মেয়েকে কাজে পাঠান। তার অভিযোগ, গৃহকর্তার ছেলে নির্যাতন করে মেয়েটিকে বাসার ছাদ থেকে ফেলে হত্যা করে। ঘটনা জানাজানি হওয়ার পরে মৃতদেহ নিয়ে বিক্ষোভে নামে এলাকাবাসী। পুলিশ এ বিষয়ে কোনো মামলা নিতে রাজি হয়নি বলে অভিযোগ করা হলেও পুলিশ বলছে এই ঘটনায় তারা বাদী হয়ে মামলা করেছেন। ন্যামগাড়া ৩ নম্বর বিল্ডিং এ কাজ করি, 4 তলা 403 বুঝছেন। তখন আমার মায়া ৩-৪ দিন কাজ করছে ভালো। কালকে আমার মায়েরা নির্যাতন করে মাইরে এই হাত ভাঙে বাহু ভাঙে আমার মায়েরা বাইরে বালাইয়া দি। কালকে মেয়েটারে ছেলে কি করলো, মেয়েটারে দুর্ঘটনা করছে করে মেয়েটা দেয় না সজীব, মেয়েটারে জোর করে দেয় না দেখে মেয়েটারে হাতে মুখে যা আছে কামড়াইছে, কামড়াই হাতে মারছে, বাড়ি আইছে হাত মুসায় ভেঙেছে। 4 তলাতে বসে লাভ দিয়া 4 তলাতে বসছে, 4 তলাতে বসছে কিনু করতে হয়েছে না। খালি এই পর্যন্ত বান্ধিছে, বান্ধে রাখছে, এটি দেখা গেছে আর এমনি মানে 8 দিন আছে। পোস্টমর্টমের জন্য ভিক্টিমের ডিসিস্টের লাস্ট আমরা ঢাকা মেডিকেলে প্রেরণ করি। পরবর্তীতে এই ঘটনার সন্দেহে মানে কারা ঘটাতে পারে এই সন্দেহে আমরা প্রাথমিকভাবে আমরা সিকিউরিটি ম্যানেজার সহ আমরা 4 জনকে থানায় আটক করে নিয়ে আসছি, জিজ্ঞাসাবাদ চলতেছে। তো ওনারা একটা অভিযোগ দিচ্ছেন, আমরা অভিযোগের মর্মার্থ অনুসারে আমরা এটার আইনগত ব্যবস্থা গ্রহণ করব। রাজধানীর বনশ্রীতে আলোচিত 2 শিশু হত্যা মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের গোয়েন্দা শাখা। সকালে মামলাটি পুলিশের কাছ থেকে ডিবিতে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার। গত 29 ফেব্রুয়ারি বনশ্রীতে খুন হন নুসরাত আমান ও আলভি আমান নামের 2 শিশু। এ ঘটনায় তাদের মা জেসমিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়। পরে গত বৃহস্পতিবার মাকে আসামি করে এ 2 শিশুর বাবা রামপুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় জেসমিনকে 5 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বনশ্রী মর্মান্তিকভাবে 2টা শিশু হত্যার ঘটনায় রামপুরা থানায় মামলা হয়েছে। এই মামলার মূল অভিযুক্ত ভিকটিমের মা রামপুরা থানায় রিমান্ডে আছে। আর মামলাটি গভীর এবং সুচারুরূপে তদন্ত করার জন্য ডিবি পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা তদন্ত করার পর এর মূল বিষয় এটা জানা যাবে। রাজধানীর উত্তরায় দ্বিতীয় দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা জেলা প্রশাসন। সকাল থেকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। দ্বিতীয় দিনের এই অভিযানে কয়েকশো ঘর উচ্ছেদ করা হয়। আব্দুল্লাপুর থেকে কামারপাড়া ব্রিজ পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ চালানো হচ্ছে। উচ্ছেদ অভিযানের সময় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও বাধা মোকাবেলা করতে ডিএমপি সহায়তায় 3 শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। এই অভিযান আরও কয়েকদিন চালানো হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। মূলত এই জায়গাটা হলো পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জায়গা। এখানে পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নের অনেক প্রকল্প রয়েছে। পাশাপাশি 4 লেন প্রকল্প এখানে বাস্তবায়ন হবে। পাশাপাশি ইস্টার্ন বাইপাসের সংযোগ হবে। এরপর মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, ওইগুলোরও এখানে কিছু বিষয় আছে। সবকিছু মিলে এইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেটা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এই জায়গাটা উচ্ছেদ করার বিষয়। দর্শক, এই মুহূর্তে উত্তরায় আছে আমাদের সহকর্মী তহা খান তামিন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজধানীর উত্তর আব্দুল্লাপুর এলাকায়। আব্দুল্লাপুরের যে 11 নম্বর সেক্টর এবং 10 নম্বর সেক্টর রয়েছে, এই 11 নম্বর এবং 10 নম্বর সেক্টরের মাঝামাঝি যে সুইচ গেট এলাকা বেড়িবাঁধের, সেই সুইচ গেট এলাকায় মূলত এখন উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা জেলা প্রশাসন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই ধরনের এক্সকাভেটর, এই ধরনের 3টি এক্সকাভেটর আজকের উচ্ছেদ অভিযানে মূলত নিয়ে আসা হয়েছে। এইরকম 3টি এক্সকাভেটর দিয়ে মূলত আজকের এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। তো আমি সকাল থেকে এখানে রয়েছি। এখানে সকাল থেকে যেটি লক্ষ্য করছি সেটি হচ্ছে যে খুব বিশাল একটি এলাকা, প্রায় রাস্তার 2 ধারে 3 কিলোমিটার এরকম 6 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা জেলা প্রশাসন।
একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের নেতৃত্বে ঢাকা মেট্রোপলিটন এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান নেতৃত্বে আজকের এই উচ্ছেদ অভিযান পরিচালনা হচ্ছে। তো আমি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি লক্ষ্য করেছি, এখানে লক্ষ্য করেছি বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি, কারণ আমরা সকাল থেকে এখানে আছি এবং এখানে লক্ষ্য করছি যে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি এড়ানোর জন্য, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে সজাগ রয়েছে। প্রায় আমি এখানকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম পুলিশের, তারা যেমনটি আমাকে জানাচ্ছিলেন যে প্রায় 300 সদস্য, পুলিশের প্রায় 300 সদস্য এখানে মোতায়েন রয়েছে, জল কামান রয়েছে, এপিসি রয়েছে পুলিশের, যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য কিন্তু তারা প্রস্তুত রয়েছে। সাধারণ মানুষদের সাথে কথা বলেছিলাম স্বপ্না, তারা আমাকে বলছিলেন যে মূলত যাদের এখানে যাদের বাড়িঘর রয়েছে, যাদের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে, তারা আমাকে বলছিলেন যে সরকার একটা ব্যবস্থা করে যেন তাদের উচ্ছেদ অভিযান পরিচালনা করে। তো স্বপ্না, এই ছিল এখানকার উচ্ছেদ অভিযানের সর্বশেষ। দর্শক, রাজধানীর উত্তরা থেকে জেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদের খবরাখবর জানাচ্ছেন আমাদের সহকর্মী তোহা খান তামিম। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। মাদারীপুরে 3টি স্বর্ণের দোকান সহ 5টি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় গুলিবিদ্ধ একজন মারা গেছেন। দুপুরে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। বরিশাল থেকে ফিরদাউস সোহাগ এবং মাদারীপুর প্রতিনিধি অভিজিৎ কর্মকারের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পুলিশ জানায়, সোমবার রাত 2টার দিকে কালকিনি উপজেলার মিয়ারহাট বাজারের নৈশপ্রহরী আব্দুল জলিল ও আনসারকে বেঁধে ফেলে 8 থেকে 10 জনের মুখোশধারী একদল ডাকাত। এ সময় বাজারের 3টি জুয়েলার্স থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও 2টি টেইলার্স থেকে বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায় তারা। ডাকাতির এক পর্যায়ে নৈশপ্রহরীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে গুলি ছোড়ে ডাকাতরা। এতে স্বপন কাজী ও সোহেল মৃধা আহত হন। এছাড়া ডাকাতরা কুপিয়ে 3 জনকে আহত করে। পাশে টন হাত পানছে, পাও বানছে, বাইন্দা ফালাই দিয়া হ্যাঁ ভাড়া ডাকাতি করছে, আমাকে এক ঘরে নিয়ে আটকা টুইছে। চাবি ঠাবি আমার রাখা ওরা ঘুরছে। 10 থেকে 12 ভরি স্বর্ণ ছিল, আর 1.5 থেকে 2 কেজি রূপা ছিল, আর টাকা ছিল 30,000। গলায় ছুরি ধরে রাখছে, পরে আমার দোকানের সিন্দুক আর এই শোকেস টোকেস সবকিছু ভাঙা আপনার প্রায় 3 কেজির মতো রূপা নিয়ে গেছে আর 30 ভরির মতো সোনা নিছে। গুরুতর অবস্থায় গুলিবিদ্ধ 2 জনকে বরিশাল মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বপন কাজী। ওনার অবস্থা অনেক খারাপ ছিল, যার পরিপ্রেক্ষিতে ওনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এখান থেকে রেফার করা হয়। কিন্তু প্রতিমধ্যে উনি এখান থেকে বের হয়ে যখন যাচ্ছিলেন ঢাকার উদ্দেশ্যে, তখন উনি প্রতিমধ্যে মারা যান। ডাকাতদের ধরতে অভিযানে নেমেছে বলে জানিয়েছে পুলিশ। মেয়ারহাট বাজারে ডাকাতি হয়েছে, এই সংবাদ শোনার সাথে সাথে আমরা নৈশ পার্টি সহ আমরা চলে আসি এবং এই ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট আমরা বিষয়টি তদন্ত করে অভিযান অব্যাহত রেখেছি। নিহত স্বপন কাজী মিয়ারহাট বাজারে একটি কসমেটিক্সের দোকানের মালিক ছিলেন। সাবিত সারোয়ার, সময় সংবাদ। নারায়ণগঞ্জে 7 খুন মামলার বাদী বিজয় কুমার পালকে আবারও জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। এর আগে মামলার প্রধান আসামি নূর হোসেন ও র্যাবের সাবেক 3 কর্মকর্তা সহ 23 আসামিকে আদালতে হাজির করা হয়। এদিকে বেলা 12টা থেকে 3 ঘন্টা আদালতে মুলতবি শেষে বিকেল 3টায় পুনরায় জেরা শুরুর কথা রয়েছে। গত 29 ফেব্রুয়ারি আদালতে এ মামলার সাক্ষ্য দেওয়ার পর বিজয় কুমারকে জেরা করা হয়। অন্যদিকে 7 খুনের অপর মামলায় নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির সাক্ষ্য গ্রহণ ও জেরা গত 3 মার্চ হয়। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকার সহ 7 জনকে অপহরণের পর হত্যা করা হয়। এশিয়া কাপের ফাইনালের হতাশা কাটিয়ে ওয়ার্ল্ড টি-20তে অংশ নিতে এখন ভারতে জাতীয় দলের ক্রিকেটাররা। আসরে বাংলাদেশের প্রথম লক্ষ্য সুপার 10 নিশ্চিত করা। দেশ ছাড়ার আগে এমনটাই জানিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এশিয়ার শিরোপা হাতছাড়া হলেও এই টুর্নামেন্টের অভিজ্ঞতা ওয়ার্ল্ড টি-20তে কাজে লাগাতে চায় টিম বাংলাদেশ। এশিয়া কাপ এখন ইতিহাস, এবার মিশন ওয়ার্ল্ড টি-20। তাই শিরোপা না পাওয়ার বেদনা ভুলে ভারতের পথে টিম বাংলাদেশ। তবে আক্ষেপটা থেকেই যাচ্ছে। চ্যাম্পিয়ন হলে হয়তো আরও বেশি আত্মবিশ্বাস নিয়ে মেগা ইভেন্টে মাঠে নামতে পারতেন মাশরাফিরা। হারের পর দিন সকালেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিম বাংলাদেশ। শোয়েব আখতার, কপিল দেবের মতো কিংবদন্তি ক্রিকেটারদের গন্তব্য ভারত। বাছাই পর্বের প্রতিপক্ষকে হালকাভাবে না নিলেও অধিনায়ক মাশরাফি আত্মবিশ্বাসী সুপার 10 নিশ্চিত করার ব্যাপারে। আমাদের প্রথমে তো কোয়ালিফাই খেলতে হবে। আমরা
আমরা আশা করি ইনশাল্লাহ ভালোভাবে খেলবো এবং সেকেন্ড রাউন্ডে যেতে পারবো আশা করি ইনশাল্লাহ। ব্যাটিংয়ে আরো 10-20টা রান হয়তো বেশি হতে পারত, মাহমুদুল্লাহকে আরো আগে খেলানো যেত। বোলাররা আর্লি ব্রেক থ্রু এনে দিলে ম্যাচটা বাংলাদেশের পক্ষে থাকতেও পারত। এশিয়া কাপের ফাইনালের কাটা ছেড়ার পর এমন হতাশা থাকলেও পুরো টুর্নামেন্টের অভিজ্ঞতা ওয়ার্ল্ড টি20তে কাজে লাগাতে চান নড়াইল এক্সপ্রেস। ভালো খেলেই ফাইনালে উঠেছি, ফাইনালে আনফরচুনেটলি আমরা পারিনি, তবে আমি মনে করি আমরা যেহেতু ফাইনাল খেলেছি আমাদের কিছুটা হলেও কনফিডেন্স থাকবে ইনশাল্লাহ, কনফিডেন্স নিয়ে আমরা খেলতে চাই। ওয়ানডের মতো টি20 ফরম্যাটে এখনো স্বচ্ছন্দ নয় বাংলাদেশ, যার সরল স্বীকারোক্তি টাইগার্স কিপারের মুখে। তবে শ্রীলঙ্কা পাকিস্তানের মতো দলের বিপক্ষে জয় পাওয়ায় টি20 বিশ্ব আসরের আগে আত্মবিশ্বাস বেড়েছে দলের, যাকে পুঁজি করেই সামনে এগোতে চায় টিম বাংলাদেশ। টি20তে আমরা কখনোই ধারাবাহিক ছিলাম না, তো আমরা এই এশিয়া কাপে এসে আমরা 2টা ভালো ম্যাচ জিতেছি। সো এইটা ধরে রাখা অবশ্যই ইম্পর্টেন্ট মনে করি, তাহলে আমরা অথবা কোয়ালিফাইতে আমাদের কনফিডেন্সটা কাজে লাগবে অবশ্যই। বুধবার ধর্মশালায় নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ার্ল্ড টি20 মিশন শুরু করবে বাংলাদেশ। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। মুকুলে মুকুলে ছেয়ে গেছে রাজশাহীর আম বাগানগুলো। এবার গাছে বেশি মুকুল আসায় বাম্পার ফলনের আশা আম চাষিদের। ভালো ফলনের আশায় তাই বাগানে ব্যস্ত সময় পার করছেন তারা। তবে প্রাকৃতিক দুর্যোগ ও পোকার আক্রমণ নিয়ে খানিকটা দুশ্চিন্তায় রয়েছেন তারা। রাকিবুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন আব্দুস সালাম। দিগন্ত জুড়ে আম বাগানগুলো এখন অনেকটাই পরিণত হয়েছে ফুল বাগানে। এখানে বাতাসে মুকুলের মৌ মৌ গন্ধ, যেন প্রকৃতির অলঙ্কারে নুয়ে পড়েছে গাছের ডালপালা। এ ডালেই সপ্তাহ 2 পরে দেখা দেবে আমের গুটিদানা। তাই বাগান পরিচর্যার কাজে ব্যস্ত সময় কাটছে আম চাষিদের। গত বছরের চেয়ে এবার মুকুল বেশি আসায় অধিক লাভের স্বপ্ন দেখছেন তারা। আশা করা যে এবার মূল মুকুল ইনশাল্লাহ ভালো আছে, তো বেনিফিট এবার ইনশাল্লাহ আশা করছি যে ভালোই হবে। গতবার থেকে এবার আল্লাহ খুবই যথেষ্ট পরিমাণ ভালো দিয়েছে। কদিন বাদে গুটি আসবে, তো পানি টানি দিতে হবে, স্প্রে করতে হবে। এটাতে এখন পরিচর্যা নিলে একটা ভালো ফলন আশা করা যায়, এই জন্য আমরা এটা পরিচর্যা নিচ্ছি। তবে বৈরী আবহাওয়া ও পোকার আক্রমণের শঙ্কা অধিক ফলনে বাধা মনে করছেন আম চাষিরা। 10-12 দিন পর হয়তো একটু গুটি আসবে, গুটির গোড়াতে গোড়াতে হয়তো পোকা ধরেন, আমাদের পোকা ধরে, আমরা ফুটা ফুটা করে, হ্যাঁ, ওটার জন্য যে কি বিষ দিব না দেব, ওটার জন্য একটু আমরা ভয়ে। আর ভালো ফল পেতে সঠিক সময়ে কীটনাশক প্রয়োগের পরামর্শ দিচ্ছেন ফল গবেষকরা। এখন পর্যন্ত আম ফুটন্ত অবস্থায় একটি স্প্রে হয়ে গেছে, আর একটি স্প্রে মোটরদানা আকার হলেই তখন এই স্প্রেটি দিতে হবে। সমস্ত গাছ ভিজে স্প্রে দেওয়া হয়, তাহলে আমের যে ফল আসবে এটি গাছে দাঁড়িয়ে যাবে এবং ভালো ফলন হবে। এবার জেলায় আমের বাগান রয়েছে 16,583 হেক্টর জমিতে, যা গত বছরের থেকে 64 হেক্টর বেশি। আর উৎপাদন আশা করা হচ্ছে 2,15,579 মেট্রিক টন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের গ্রামগঞ্জে সরব হয়ে উঠেছেন প্রার্থী ও ভোটাররা। তবে ভোটের আগে শিবচরের 16টি ইউনিয়নের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগের 10 জন চেয়ারম্যান প্রার্থী। অন্যদিকে বিএনপি প্রার্থীরা আত্মগোপনে থাকলেও প্রচারণায় বাধা, হুমকি সহ নানা অভিযোগ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের। অবশ্য আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা নির্বাচন কর্মকর্তার। সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 22শে মার্চ প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের শিবচরের ইউনিয়নগুলোতে বইতে শুরু করেছে ভোটের হাওয়া। প্রার্থীরা দিনরাত চষে বেড়াচ্ছেন ইউনিয়নের পাড়া মহল্লা সহ অলিগলি, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী হলেও প্রচারণায় বাধা, হুমকি সহ নানা অভিযোগ করেছেন বিদ্রোহী প্রার্থীরা। আর বিএনপি মনোনীত প্রার্থীরা রয়েছেন আত্মগোপনে। অসহায় গরিব মানুষের সেবা করা এবং সামাজিক অনেক পরিবর্তন করা, সামাজিক পরিবর্তন করা। আমি এটা আলোকিত বাসকান্দি ইউনিয়ন করতে চাই। আমার বিরুদ্ধে মামলা মোকদ্দমা নানাবিধ হুমকি ধামকি দিচ্ছে। আমি এখন চাচ্ছি আমরা যাতে সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারি এবং
যাতে জনগণের মতামতের রায় প্রতিফলিত হয়। ভোটাররা বলছেন তারা যোগ্য ব্যক্তিকেই জনপ্রতিনিধি হিসেবে বেছে নেবেন। দুঃখে সুখে যাকে কাছে পাই তাকে আমরা ভোট দিব। যে আমাদের পাশে সবসময় দাঁড়ায় তাদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। আমাদের যে আমরা সাধারণ জনগণ আছি আমরা যাতে সুস্থভাবে ভোট দিতে পারি, আমাদের এটাই আমাদের দাবি। সুস্থ নির্বাচন করে যে জয় হয় ইনশাআল্লাহ আমরা তাদের পক্ষে আছি। জেলা নির্বাচন কর্মকর্তা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন। আমি আশা করছি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচন আচরণবিধি মেনে চলে একটি উৎসমুখর পরিসর নির্বাচন পরিচালনা করবেন। যারা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করবেন, নির্বাচন আচরণবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শিবচরের 16টি ইউনিয়নের মধ্যে 10টিতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী। বাকি 6টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 13 জন ও 572 জন মেম্বার পদে প্রার্থী রয়েছেন। মোট ভোটার সংখ্যা 1,79,422 জন। সময় সংবাদ, মাদারীপুর। দুপুরের সময় আরো থাকছে। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক বোমা হামলা চালানোর হুমকি উত্তর কোরিয়ার। যে কোনো ভুল পদক্ষেপ পিয়ংইয়ং এর ধ্বংস ডেকে আনবে, পাল্টা হুঁশিয়ারি সিউলের। মাগুরায় গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশ বলছে নিহত ব্যক্তি আন্তজেলা ডাকাত দলের সর্দার লিটন। বন্দুকযুদ্ধ তার মৃত্যু হয়। গতরাতে ঢাকা খুলনা মহাসড়কের মাগুরা সদর উপজেলার কালীনগর মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় রাতে ডাকাতির প্রস্তুতির সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতির টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে ডাকাতরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে লিটন নিহত হয়। পুলিশ জানিয়েছে লিটনের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। সময় সংবাদে খবর প্রচারের পর কিছুদিন বন্ধ থাকলেও আবারও শুরু হয়েছে বগুড়ার করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন। বেসরকারি সংস্থা TMSS ও কিছু বালু ব্যবসায়ী চালাচ্ছে এই ব্যবসা। এতে নদীর পাড়ের জমি ভাঙনে সর্বশান্ত হচ্ছেন এলাকার মানুষ। এনজিও কর্মকর্তার দাবি তাদের ভেঙে যাওয়া জমি ভরাট করতেই বালু উত্তোলন করা হচ্ছে। আর প্রশাসন বলছে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। রবিউল ইসলামের ছবি নিয়ে মাজেদুর রহমানের রিপোর্ট। গত কয়েক বছর ধরে বগুড়া সদর উপজেলার শেখেরকোলা শাখারিয়া ও নিশিন্দারা ইউনিয়নে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে বেসরকারি সংস্থা TMSS ও এলাকার কিছু প্রভাবশালী বালু ব্যবসায়ী। শ্যালো চালিত মেশিন দিয়ে প্রতিদিন ট্রাকে ট্রাকে বালু উত্তোলন করা হচ্ছে নদী থেকে। বালু উত্তোলনের ফলে নদীর তীরে থাকা জমিগুলো ভেঙে যাচ্ছে নদীগর্ভে, পরিবর্তন হচ্ছে নদীর গতিপথ। প্রতিবাদ করেও ফল পাচ্ছে না স্থানীয়রা। TMSS বালু কাটার কারণে আমাদের ফসলের জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের জমি ভেঙে বালু নিয়ে যাচ্ছে। জমি ওখানে আছে 45 শতক মাটি, কিন্তু ভাঙ্গে এখন 1 বিঘা টিকেছে। এই জমিগুলো ভাঙ্গে শেষ বিলীন হয়ে গেছে। করতোয়া নদীর বিষয় দিয়ে আপনার এই যে পেপার মেলে যে পানিগুলো যাচ্ছে, যার কারণে আপনার মানুষ যে ঘাস ধুবে একটা জমি আপনি এখানে পারিচ্ছে না। আমরা প্রতিবাদ করবে, আমাদের বিরুদ্ধে কেস লাগিয়ে দিতে, ওই ভয়তে এলাকার বাসী কেউ ধারে যাচ্ছে না। বালু উত্তোলনের কথা স্বীকার করে এনজিও পরামর্শকের দাবি, অবৈধ বালু ব্যবসায়ীর দ্বারা ভাঙনের জমি ভরাট করতেই তাদের এই বালু উত্তোলন। TMSS দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা যদি কেউ দেখাতে পারে, আমাদের পেপারে বিজ্ঞপ্তি দিয়ে বলা আছে যে আমরা 1 লক্ষ টাকা পুরস্কার দিব। অবশ্য প্রশাসন বলছে পর্যায়ক্রমে সবগুলি পয়েন্টে অভিযান চালিয়ে বালু তোলা বন্ধ করা হবে। করতোয়ার এই পয়েন্টে TMSS তুলছে, এটা দিয়ে 2টা মোবাইল কোর্ট হলো। এরপরে যদি বন্ধ না হয় তাহলে আমরা এখানে আবার আসবো, আর এর বাকিগুলো পর্যায়ক্রমে মোবাইল কোড করা হবে বাকি পয়েন্টগুলোতে যেগুলোতে বালু তোলা হচ্ছে। এলাকাবাসী দেওয়া তথ্য মতে সদর উপজেলার শেখেরকোলা, শাখারিয়া ও নিশিন্দারা ইউনিয়নে বালু উত্তোলনের ফলে প্রায় 300 একর জমি করতোয়া নদী গর্ভে বিলীন হয়েছে। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর মামলায় আদালতের বাইরের কারো কোনো বক্তব্য মামলার রায়ে প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, আগামীকাল রায়ে মীর কাশেম আলীর সর্বোচ্চ দণ্ড বহাল থাকবে বলে আশা করেন তিনি। বাইরে কোন লোক কি বলল, কোন আইনজীবী কি বলল বা কোন রাজনীতিবিদ কি বলল, সেটা কোনো কথা না। বিচার হবে আসামির পক্ষে যে অভিযোগ আনা হয়েছে, সে অভিযোগ কতখানি প্রমাণ হয়েছে তার উপরে। কাজেই বাইরের কোনো কথাবার্তার জন্য এই বিচারের কার্যে কোনো রকম প্রভাব পড়বে বলে আমি কোনো মতে মনে করি না।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার জবাব হিসেবে তাদের উপর নির্বিচারে পারমাণবিক বোমা হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে পিয়ংইয়ং। সোমবার অনুষ্ঠেয় সামরিক মহড়ায় 3 লাখ দক্ষিণ কোরীয় ও 15,000 মার্কিন সেনা অংশগ্রহণ করবে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা দপ্তর থেকেও হুঁশিয়ারি দিয়ে বলা হয়, উত্তরের যে কোনো ভুল পদক্ষেপ তাদের ধ্বংসের কারণ হতে পারে। কোনো নিয়মিত মহড়ার চিত্র নয় এটি। মার্কিন ও দক্ষিণ কোরীয় সেনারা সর্বকালের সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে এবার। এই মহড়াকে সামনে রেখেই শনিবার থেকে দক্ষিণ কোরীয় উপকূলে ভিড়তে শুরু করেছে বিভিন্ন সামরিক সরঞ্জামবাহী যুক্তরাষ্ট্রের জাহাজ। কোরীয় সীমান্তে স্থিতিশীলতা ফেরাতেই সিউলের সঙ্গে যৌথভাবে এই মহড়া চালানো হচ্ছে বলে দাবি ওয়াশিংটনের। সোমবার থেকে শুরু হওয়া এই মহড়ায় দক্ষিণ কোরিয়ার 3 লাখ ও যুক্তরাষ্ট্রের 15,000 সেনা সদস্য। ওয়াশিংটনের সঙ্গে সুর মিলিয়ে সিউলও জানায়, উত্তর কোরিয়ার যে কোনো সামরিক আগ্রাসন ঠেকাতে এই পদক্ষেপ নিয়েছে তারা। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা দপ্তর জানায়, নিজ সেনাদের পরমাণু হামলার জন্য প্রস্তুত থাকতে বলে নিজেদের ধ্বংস ডেকে এনেছে পিয়ংইয়ং। এটা এযাবৎকালের সবচেয়ে বড় সামরিক মহড়া। এটা উত্তরের প্রতি এক ধরনের সতর্ক বার্তা। তারা যদি সীমান্তে আগ্রাসন চালানোর চেষ্টা করে, তবে আমরাও হাত পা গুটিয়ে বসে থাকবো না। তাদের যে কোনো হামলার কড়া জবাব দিতে প্রস্তুত আমরাও। এর পরপরই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায় পরমাণু হামলা চালানো হবে বলে হুমকি দেয় উত্তর কোরিয়া। এক বিবৃতিতে পিয়ংইয়ং জানায়, যৌথ মহড়ার মাধ্যমে সিউল ও ওয়াশিংটন আগ্রাসন চালানোর যে প্রস্তুতি নিচ্ছে তার জবাবেই এ হামলা চালানো হবে। পিয়ংইয়ং এর এ ধরনের হুমকি দেওয়ার ঘটনা নতুন নয়। গত সপ্তাহেই যে কোনো মুহূর্তে পরমাণু হামলা চালানোর জন্য নিজ সেনাদের প্রস্তুত থাকতে নির্দেশ দেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। তবে সত্যিকার অর্থেই পারমাণবিক লড়াইয়ের সামর্থ্য তাদের রয়েছে কিনা তা নিয়ে সামরিক বিশ্লেষকদের যথেষ্ট সন্দেহ রয়েছে। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। লা লিগার খবর। স্প্যানিশ ক্লাব হিসেবে টানা অপরাজিত থাকা রেকর্ডটি ভিন্ন উচ্চতায় নিয়ে গেল জায়ান্ট বার্সেলোনা। স্বাগতিক এইবারকে 4-0 গোলে হারিয়ে টানা 36 ম্যাচ অপরাজিত থাকা নতুন রেকর্ড গড়ল কাতালানরা। সেই সঙ্গে 28 ম্যাচে 72 পয়েন্ট নিয়ে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা। এছাড়াও গেতাফে 1-1 গোলে সেভিয়া এবং মালাগা 3-3 গোলে ড্র করেছে দেপোর্তিভো লা করুনার সঙ্গে। স্তাদিও মিউনিসিপালে ম্যাচের শুরু থেকে স্বাগতিক এইবারের রক্ষণভাগের পরীক্ষা নিতে থাকেন মেসি সুয়ারেজরা, কিন্তু স্বাগতিকদের জালে গোল উৎসব শুরু করেন 20 বছর বয়সী মুনির এল হাদ্দাদি। 8 মিনিটে সুয়ারেজের পাস থেকে গোল করে বার্সাকে প্রথম লিড এনে দেন এই স্প্যানিশ স্ট্রাইকার। 41 মিনিটে ব্যবধানটা দ্বিগুণ করেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। 74 মিনিটে স্বাগতিক ডিফেন্ডার রামিস। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঐতিহাসিক 7 মার্চে জাতির জনকের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা। বিকেলে বক্তব্য রাখবেন সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায়। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন প্রক্রিয়ায় গ্রাহকের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে শঙ্কা। সরকার বলছে এটি পরিকল্পিত অপপ্রচার। রাজধানী মিরপুরে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুতে এলাকাবাসীর থানা অবরোধ। নির্যাতনের পর হত্যার অভিযোগ মায়ের। মাদারীপুরে 3টি স্বর্ণের দোকান সহ 5টি দোকানে ডাকাতির ঘটনায় গুলিবিদ্ধ একজনের মৃত্যু। ব্যাপক লুটপাটের অভিযোগ। এবং ওয়ার্ল্ড টি20তে অংশ নিতে ভারতের টাইগাররা। বাছাই পর্বে 9 মার্চ প্রতিপক্ষ নেদারল্যান্ডস। মূল পর্বে খেলায় প্রাথমিক লক্ষ্য বলেন মাশরাফি। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়ের।